প্রিয় ছাত্রছাত্রীরা, আসন্ন 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের যে রচনাধর্মী প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট। আজকে তোমাদের আমি 4টে রচনাধর্মী প্রশ্ন আলোচনা করছি। এর মধ্যে তোমরা আশা করতে পারো যে এখান থেকে কিন্তু 2টো কোশ্চেন তোমরা কমন পেতে পারো। তোমাদের এই রচনাধর্মী প্রশ্নে কিন্তু বেশি লিখতে হবে না, কিছু টেকনিক ব্যবহার করলেই তোমরা ভালো উত্তর করতে পারবে। যেমন এবার আমি আসল কথাতে আসি। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে শুরু করেছি, যে পর্বতের পাদদেশে ও নিম্নভূমিতে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি হয়। এগুলো নিম্নরূপ। এখন এ প্রসঙ্গে বলে রাখি, দেখো আমি একটা লিস্ট করে দিয়েছি, তালিকা রোমান হরফ দিয়ে। তোমরা মনে করবে যে তোমরা এই যে কোশ্চেন মার্ক আছে দেখো 1, আর এই ভিতরে রোমান হরফ, কখনো এই দুটো কোশ্চেন মার্ক এখানে 1 আর এই 1 করবে না। কারণ যারা খাতা দেখেন স্যারেরা, তারা বিভ্রান্ত হয়ে পড়ে। সুতরাং তোমরা ক খ লিখতে পারো অথবা এবিসি লিখতে পারো। তোমরা কি জানো, সেই নমুনা জানার জন্য এখানে তোমাদের এই লিস্ট করে দিতে হবে। দেখো আমি এখানে বহিধৌত সমভূমি, ড্রামলিন, এস্কার, কেম, কেটেল এগুলো দেখেছি। এবার প্রশ্ন হলো, মাধ্যমিকে বলা থাকবে যে কোনো 3টি। আমি দেখো যে 3টে টিক চিহ্ন দিয়েছি, বহিধৌত সমভূমি, ড্রামলিন, এস্কার, এই 3টে তোমরা বর্ণনা করবে। কিভাবে করবে? দেখো বহিধৌত সমভূমি সাব পয়েন্ট করেছি। প্রথমেই হচ্ছে এর পরিচিতি। পরিচিতিটা কি না, এটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এইটুকু লিখলেই যথেষ্ট। কোথায় তৈরি হয় না, একেবারে পর্বতের সমতল অঞ্চলে গিয়ে যখন হিমবাহ গলে যায়, সেখানে এটি নুড়ি, পাথর, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে জমা হয়। অর্থাৎ বরফ যখন গলে যায় তার মধ্যে থাকা এই অংশগুলো জমা হয়। তাহলে এটা ব্যাখ্যা হলো, অর্থাৎ উৎপত্তি। এটা বইতেও ব্যাখ্যা দেওয়া আছে, বই থেকে একবার দেখে নেবে। উদাহরণ কোথায় দেখা যায়? আইসল্যান্ড, অর্থাৎ যেখানে বরফ অধ্যুষিত অঞ্চল, কানাডা, নরওয়ে প্রভৃতি অঞ্চলে শীতল যে একেবারে পার্মাফ্রস্ট ইংরাজিতে বলা হয়, তুষার একবারে তুষারে ভর্তি, সেই সব জায়গাতে দেখতে পাওয়া যায়। এবার আসছি আমরা ড্রামলিন। ড্রামলিন কি? সেই পরিচিতি, একই লিখবে। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এবং এর উৎপত্তি কীভাবে? ওই একইভাবেই লিখবে, যে যখন পার্বত্য অঞ্চল থেকে যখন হিমবাহ গলিত হয়ে বা নিচে একদম সমতল বা পাদদেশে এসে নুড়ি, পাথর, বালি জমা হয়ে, এখানে আমি একটা ডিমের মতো একটা ছবি দেখিয়েছি, একটু বড় করে দেখাই, যে ডিম যেমন সাজালে হয় ঠিক সেই রকম। এই জন্য এর নাম হচ্ছে বাস্কেট এগ টোপোগ্রাফি। তোমরা বইয়েতেও এটা পাবে, এই ইংলিশ টার্মটা লিখবে, তাতে পরীক্ষক খুশি হবেন। তারপরে দেখো এস্কার। এস্কার হচ্ছে এই একইভাবে, এইখানে একটা ছবি এঁকেছি, কিছুই নয়, এরকম নুড়ি জমে জমে এরকম একটা ঢেউ খেলানো জায়গা তৈরি হয়েছে, অর্থাৎ এর নাম হচ্ছে এস্কার। এছাড়াও এইখানে এই যে গোল গোল অঞ্চলগুলো দেখিয়েছি, এরকম বিভিন্ন রকম জলাশয় এসে এখানে এই নদী এসে এখানে বরফটা জমা হয়ে বা গলিত হয়ে, যখন বরফ ছিল, কিন্তু যখন গলে গিয়ে তখন এগুলো হচ্ছে কেটেল হ্রদ। এই জন্য দেখো ছবিটার মধ্যে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এর মাধ্যমে কি হবে, তোমরা কি জানো? তোমরা লিস্টটা দেখিয়ে দিলে, এই লিস্টটা করে দেওয়ার একটা উপকার হচ্ছে, ধরো 2জন ছাত্র, একজন তোমাদের এই যে 1, 2, 3 তিনটে লিখতে গিয়ে 2টো লিখলো আর ঘন্টা পড়ে গেল, স্যার বা ম্যাডাম তোমাদের খাতা কেড়ে নিল। আরেকজন এই লিস্টটা সব লিখেছে, লেখার পরে সে হয়তো 2টো ব্যাখ্যা করেছে, আর তারপরে কিন্তু স্যার খাতা নিয়ে নিয়েছে। তাহলে কে বেশি নম্বর পাবে? যুক্তি হচ্ছে যে এই লিস্টটা করেছে সে বোঝাতে পারলো যে আমি এতগুলো জানি, দেখুন সময় অভাবে বা কোনো কারণে আমার এটা সম্ভব হয়নি, তাই পরীক্ষক কোনো অংশে তাকে কম নম্বর কিন্তু দেবে না। তাহলে এই জন্য তোমাদেরকে বলি, আমার সাজেশান হলো তোমরা আগে লিস্টটা করে দাও। সে যে কোনো বড় প্রশ্নের ক্ষেত্রে তোমরা কি জানো আগে জানিয়ে দাও। এরপরের আমি প্রশ্নে যাচ্ছি। দেখো নেক্সট যে প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এখানে একটা বলি, যে কোনো এরকম প্রাকৃতিক শক্তি যখন প্রশ্ন আসবে, তোমরা এরকম একটুখানি ভূমিকা লিখবে, খুব প্রাঞ্জল ভাষায় লেখা আছে। দেখো, ভূপ্রাকৃতিক বহির্জাত বিভিন্ন শক্তির মধ্যে হিমবাহের কাজ অন্যতম। হিমবাহ ক্ষয়কার্যের ফলে উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা নিম্নলিখিত ভূমিরূপ সৃষ্টি করে। কি ভূমিরূপ? সেই একইভাবে লিস্ট করেছি। তার উদাহরণ কোথায় দেখা যায়? ওয়ালনাট, তার নাম ওয়ালকাট। তারপর হচ্ছে এডিটি, পিরামিড চূড়া, কর্তিত শৈলশিরা, ঝুলন্ত উপত্যকা, হিমদ্রোণী, রসেমতানে, টিলা, ফিয়র্ড। এগুলো কী করে ব্যাখ্যা করবে? আমি একটা স্টাইল দেখিয়ে দিয়েছি।
তার পরিচিতি, উৎপত্তি, উদাহরণ, চিত্র, এই 4টে হেডিংয়ে শুধু ভেঙে দাও উত্তরটাকে। আমি এখানে একটা দেখো সহজ করে ছবি দেখিয়েছি যে যখন হিমবাহটা এখান দিয়ে গেছে যেন একটা মানুষ এরকম ডেক চেয়ার মানে ইজি চেয়ারের মতো বসে আছে। এই যে একদিকের এই যে অঞ্চলটার নাম হচ্ছে সার্ক বা কড়ি। আবার যদি এদিক থেকেও একটা যায় এর নাম হচ্ছে সার্ক, কিন্তু মাঝের যে দেওয়ালটা তৈরি হলো এই দেওয়ালটার নাম হলো এরিটি। আবার একইভাবে দেখো মোর দ্যান টু, অর্থাৎ ছবিটা থেকেই তোমরা অনেক কিছু পেয়ে যাচ্ছ যে যখন 2 বা তার বেশি যদি কড়ি বা সার্ক হয়, এইখানে একটা গেছে দেখো, এই জায়গায় একটা গেছে, এই জায়গায় একটা গেছে, এরকম গিয়ে দেখো শীর্ষবিন্দুতে যুক্ত হয়েছে, একটা তাঁবুর মতো লাগছে। এর নাম হচ্ছে পিরামিডাল পিক বা পিরামিড চূড়া। এটা আমাদের নীলকণ্ঠ পর্বত বা বদ্রীনাথ পাহাড়ে দেখতে পাওয়া যায়। তাহলে তোমরা সব বইয়েতেই পাবে, শুধু আমি এখানে একটা স্টাইলটা দেখিয়ে দিয়েছি দেখো, এইভাবে তোমরা করবে। কারণ এই বড় যদি এই লিস্টটা তোমরা করে দিতে পারো তাহলে কিন্তু খুব মানে নম্বরটা ভালো হবে। তারপর দেখো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, যে কোনো 3টি ভূমিরূপের বর্ণনা দাও। এখানেও সেই ভূমিকা এই একই স্টাইলে লিখবে। ভূপ্রাকৃতিক বহির্জাত বিভিন্ন শক্তির মধ্যে এই হিমবাহের জায়গায় শুধু নদীটা লিখে দাও। নদীর কাজ অন্যতম, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ কী কী? ক্যানিয়ন, গিরিখাত, জলপ্রপাত, শৃঙ্খলিত শৈলশিরা, প্রপাতকূপ, মন্থকূপ, র্যাপিড। এবার এই যে ভূমিরূপগুলো হলো, আমি এখানে একটা জাস্ট স্যাম্পলটা বুঝিয়েছি। অনেক সময় তোমরা এই ছবিটা আঁকতে গিয়ে গুলিয়ে ফেলো যে দেখো এই যে আই আকৃতি মানে হয়েছে কেন খাড়াই, তার কারণ এটা শুষ্ক অঞ্চল, অর্থাৎ এখানে বৃষ্টি হয় না। যত বৃষ্টি হবে তত পাড়গুলো ধুয়ে ধুয়ে বা এরকমভাবে ক্ষয়প্রাপ্ত পার্শ্বক্ষয় হয়ে ভি এর মতো হয়, যেটা ক্রান্তীয় অঞ্চলে হয়। এইটা হচ্ছে ভি মানে গিরিখাত। কিন্তু এরা শুষ্ক অঞ্চল, অর্থাৎ কলোরাডো নদীর ওখানে বেশি বৃষ্টিপাত হয় না, তাই এটা গর্জ বা একদম খাড়াইভাবে হয়েছে। এর নাম হচ্ছে ক্যানিয়ন। বইতে ডিটেলসে পাবে, আমি শুধু বেসিকটা বলে দিলাম। জলপ্রপাতটা আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো যে এরকম কঠিন আর নরম, এই যে ক আর ন লেখা আছে মানে কঠিন পাথর, নরম পাথর, কঠিন পাথর। এরকম যদি অনুভূমিক বা শোয়ানো অবস্থায় থাকে, কঠিন পাথর তাড়াতাড়ি তেমন ক্ষয় হয় না, কিন্তু নরম পাথরের কাজটা এরকম সুরঙ্গের মতো ঢুকে যায় জলটা এরকমভাবে আসার ফলে। একটা সময় আসে আবার এইখান থেকে ফাটল হয়ে গিয়ে জলটা চুয়ে চুয়ে ঢুকে এই অঞ্চলটাকে উড়িয়ে দেয় বা ভেঙে চলে যায়। তখন কি হয়, এই জলটা অনেক ওপর থেকে নিচে পড়ে, এর নাম জলপ্রপাত। আর অনেক সময় এই ওপর থেকে জলটা নিচে পড়ার ফলে একটা গর্ত তৈরি হয়, এর নাম হচ্ছে প্লাঞ্জ পুল বা প্রপাতকূপ। মনে রাখবে এই প্রপাতকূপও অনেক সময় 2 নম্বর আসে। এবার আমরা আসছি নদী বা মধ্য নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। একই ভূমিরূপ তোমরা ওই নদীর যেমন ওখানে লিখেছি ওই একইভাবেই লিখবে। এবার ভূমিরূপ দেখো, ভূমিরূপ হচ্ছে পলল ব্যজনী অবলিক শঙ্কু। এখানে একটু বেসিক ডিফারেন্স আমি বলে দিচ্ছি পরে। মিয়েন্ডার, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবন সমভূমি, স্বাভাবিক বাঁধ, বদ্বীপ। এখানে দেখো বদ্বীপটা আমি একটু স্টার দেওয়া আছে কেন না, বদ্বীপটা সম্পূর্ণরূপে নিম্নগতিতে তৈরি হয়, একদম নদী যেখানে একদম বহন করতে পারে না, সেই বদ্বীপটা একটু আলাদা করা। তোমরা এই বদ্বীপটা বাদ দিয়ে যদি ওপরটা লেখো তাহলে ওপরটা লিখতে পারবে। তার মধ্যে এই একই স্টাইলে লিখবে যে কোনো, যেমন পলল ব্যজনী, পরিচিতি, ব্যাখ্যা, উদাহরণ, চিত্র। এখানে আমি একটা ছবি জাস্ট দেখিয়েছি। এই পলল ব্যজনীটা ছাত্রছাত্রীর অনেক অসুবিধা হয়। মনে রাখবে, আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। তোমরা অনেকেই দেখে থাকবে যে বালির লরি যখন আসে তখন দেখবে পিছনের যে অংশটা ডালা যেটাকে বলা হয় সেটা খুলে দিলে বালিটা থেকে যখন ফেলা হয় তখন দেখবে এরকমভাবে সরু হয়ে নিচের দিকে এরকম বালিটা ছড়িয়ে পড়েছে, অর্থাৎ যেখান থেকে লরির থেকে বালিটা পড়ছে সেখান থেকে এরকম ত্রিকোণাকার বা শঙ্কুর মতো ছড়িয়ে পড়ছে। ঠিক একইভাবে পাহাড়ি অঞ্চলে যখন মাসওয়াস্টিং বা এরকম আবহবিকারের ফলে পাথরগুলো খুলে যায় তখন দেখবে এই জায়গা থেকে এরকমভাবে ছড়িয়ে পড়ে। এটা অনেকটা দেখতে ত্রিভুজের মতো। আমরা অনেক সময় এরকম কাগজের পাতাকে ভাঁজ করে করে হাত পাখা তৈরি করি, তার নাম হচ্ছে পাখা, তাই এর নাম হচ্ছে পলল পাখা বলা হয়। ব্যজনী শব্দের অর্থ হলো পাখা। আর এইটা যদি খুব খাড়াই হয় পাহাড়ের দিকে তার নাম হচ্ছে শঙ্কু। সুতরাং শঙ্কু হচ্ছে পাহাড়ের ঠিক পাদদেশে তৈরি হয়, আর ব্যজনী মানে একটু দূরে এরকম ছড়িয়ে পড়বে, যত সময় যাবে একটু ছড়িয়ে পড়বে যখন, তার নাম হলো পলল ব্যজনী। বইয়েতে তোমাদের ডিফারেন্স দেওয়া আছে। এবার আমি এখানে কতগুলো ছবির ব্যাখ্যাটা আমি দিই। তোমাদের আমার একটা সাজেশান হলো একটা তোমরা ডাইস করে নেবে, অর্থাৎ কীরকম এই ছবিগুলো আঁকার জন্য তোমরা যদি এরকম একটা পিচবোর্ডের এরকম একটা বক্স করে নাও তাহলে কি হবে, পরীক্ষার সময় যতগুলো ছবি আঁকবে সেই নির্ধারিত জায়গায় এরকম করে বর্ডার লাইনটা তোমরা তাড়াতাড়ি এঁকে নিয়ে তার ভিতরে ছবিটা করতে পারবে। নচেত পরীক্ষার টেনশানের সময় পেন বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে পড়বে। সেই জন্য তোমরা একটা যদি পিচবোর্ডের ডাইস করে নিয়ে ভিতরে ছবিগুলো আঁকো তাড়াতাড়ি করা যাবে এবং সময় সাশ্রয় হবে। এখানে দেখো নদী যাচ্ছে
নদী যাওয়ার ফলে যখন প্লাবন হয় বন্যার ফলে দুদিকে ছাপিয়ে যায় বা প্লাবিত হয়, তখন এখানে পলি জমে যাবে, প্লাবন সমভূমি হয়। কিন্তু যখন এই স্বাভাবিক মাত্রা, অনেক সময় ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধা বলে আমি এটা বুঝিয়ে দিয়েছি। দেখো, তোমাদের ধরে নাও এটা একটা ড্রেন, পাকা রাস্তার ড্রেন। যখন তোমাদের বেশি বৃষ্টি হয় কি হয়, এই ড্রেনটা উপচে গিয়ে তোমাদের রাস্তায় সব এক হাঁটু করে জল হয়ে যায়, তোমরা হাঁটতে পারো না। কিন্তু আবার ধরো জলটা যখন কমে যায়, দেখবে ডাবের খোসা, নোংরা আবর্জনা কোথায় পড়ে? এই ঠিক ড্রেনের যে দুটো প্রান্ত, এই ড্রেনের প্রান্তের মধ্যে দেখবে এইখানে নোংরা আবর্জনা, কচুরিপানা থেকে আরম্ভ করে সব এখানে জড়ো হয়। নোংরাগুলোকে, যত ঘাস টাস ইত্যাদি জমা হয়। ঠিক একইভাবে নদীর যখন জলটা নেমে যায়, তখন এই জায়গাতে কি হয়, এই পলিগুলোর সাথে সাথে এই নোংরা আবর্জনাগুলো জমে জমে এই জায়গাটা উঁচু হয়ে যায়, এবং উঁচু হওয়ার ফলে একটা বাঁধ তৈরি হয়, যার নাম হলো লিভি বা স্বাভাবিক বাঁধ। এবার অশ্বক্ষুরাকৃতি হ্রদ ক্লাস 7-এ তোমরা পড়েছো যে নদী এরকম সোজা পথে যেতে যেতে অনেক সময় কি বাঁক তৈরি হয়, নদীর একটা দিকে ভাঙে, একটা দিক হচ্ছে গড়ে, যার ফলে নদী আঁকা বাঁকা পথে যেতে যেতে, যেমন এই জায়গাটা এখানে ভাঙছে, আবার এখানে এরকম বাঁক এসে এখানে ভাঙছে, তাহলে দুদিকে এই পাড়টা ভেঙে ভেঙে বাড়ছে, এদিকেও বাড়ছে এদিকেও, একটা সময় আসবে এই দুটো জুড়ে যাবে এই জায়গাটা। দেখো এই জায়গাটা জুড়ে গিয়ে জলটা এরকম সোজা চলে যাচ্ছে, আর এই ঘুরপথে নদী আর যেতে পারে না। তখন কি হয়, এই জায়গাটা কাট অফ হয়ে যায়, এখানে পলি জমে জমে ভরাট হয়ে গিয়ে এর সাথে আর জল যায় না, ফলে এটা একটা জলাশয় আলাদা তৈরি হয়ে যায়, ঘোড়ার খুরের মতো। তাই একে ইংরাজিতে বলা হয় অক্সবো লেক আর অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে আজকে দেখো ছাত্রছাত্রীরা, তোমাদের ঘরে যেটুকু বললাম, এই যে 4টে তোমরা প্রশ্ন ভালো করে করো, এই স্টাইলে লেখো, তোমরা অবধারিত ভালো নম্বর পাবে। এইবার অনেক সময় আমরা দেখি ছাত্ররা ব্যাখ্যা করতে গিয়ে হয়তো লিস্টটা শুধু করে দিয়েছে, তাতেও কিন্তু কোনো অংশে তোমাদের কম নম্বর হবে না। তোমরা এই স্টাইলটাকে যদি ফলো করো, যিনি পরীক্ষক তিনি খুব খুশি হবেন। আজকে এই পর্যন্ত রাখি, তোমরা পরের ভিডিও আবার দেখতে থাকো। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে পরবর্তী ভিডিও তৈরি করতে আরও অনুপ্রেরণা পাবো এবং তোমাদের উপকার হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, পরের ভিডিও দেখবে আবার। ওকে, ঠিক আছে, রাখলাম।